প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও চলে এলাম একাদশ শ্রেণীর ইতিহাসের এসিকিউ প্রশ্ন উত্তরের দ্বিতীয় পার্ট অর্থাৎ সেট পার্ট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখে নাও, এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা পরীক্ষায় কমন পাবে আশা রাখি। প্রথম প্রশ্ন দেখো, সিসেরো কে ছিলেন? উত্তর হচ্ছে মার্ক তুল্লি। সিসেরো ছিলেন একজন শ্রেষ্ঠ রোমান বাগ্মী, রাষ্ট্রচিন্তাবিদ এবং আইনজ্ঞ। পরের প্রশ্ন, ডি অফিসিয়াস কার লেখা? এই গ্রন্থ লেখা হচ্ছে সিসেরোর লেখা। সিসেরোর লেখা একটি বই। পরের প্রশ্ন, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে রোমের প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক নম্বর হচ্ছে রাষ্ট্রীয় অধিকারভোগী প্র্যাকটিসিয়ান বা অভিজাত শ্রেণী, আর দু নম্বর হচ্ছে রাষ্ট্রীয় অধিকার বঞ্চিত প্লেবিয়ান বা সাধারণ প্রজা। পরের প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, টিউটার সৌরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে সপ্তম হেনরি। 57 নম্বর প্রশ্ন, অর্থাৎ 57 কেন বলছি, এর আগের ভিডিওতে আমি কিছু প্রশ্ন আলোচনা করেছি, আমি কর্মীর সংখ্যাগুলো পরপর দিচ্ছি। 57 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে কবে পাস করেন? এর উত্তর হচ্ছে টমাস ক্রোমওয়েল 1534 খ্রিস্টাব্দে আইনটি পাস করেছিলেন। পরের প্রশ্ন, সপ্তম হেনরি কে ছিলেন? এর উত্তর হচ্ছে দীর্ঘদেহী ও কঠোর প্রকৃতির রাজা সপ্তম হেনরি ছিলেন ইংল্যান্ডের টিউটর বংশের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত রাজতন্ত্রই ইংল্যান্ডের ইতিহাসে নব্য রাজতন্ত্র বলে অভিহিত হয়। পরের প্রশ্ন, কে নিজেকে সুপ্রিম হেড অফ দ্য চার্চ বলেছেন? এর উত্তর হবে সপ্তম হেনরি। পরের প্রশ্ন, টমাস ক্রোমওয়েল কে ছিলেন? উত্তর দেখো, ইংল্যান্ডের টিউটর রাজবংশের আমলের উল্লেখযোগ্য একজন মন্ত্রী ছিলেন টমাস ক্রোমওয়েল। ইংল্যান্ডের চার্চের ক্ষমতা বৃদ্ধি করে রাজার ক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 61 নম্বর প্রশ্ন, অ্যাক্ট অফ অ্যাপিলস কবে চালু হয়? এর উত্তর হচ্ছে 1553 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ অ্যাপিলস চালু হয়। পরের প্রশ্ন, স্যাট্রাপ কি? উত্তর দেখো, পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যের প্রাদেশিক শাসনকর্তাদের স্যাট্রাপ বলা হতো। প্রকৃত অর্থে স্যাট্রাপরা সমগ্র আকিমেনীয় সাম্রাজ্যের ওপর শাসন নিয়ন্ত্রণে সাহায্য করত। পরের প্রশ্ন, ম্যান্ডারিন বলতে কি বুঝায়? উত্তর দেখো, চীনের তাং বংশের আমলে প্রবর্তিত নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থায় এক ধরনের নতুন কর্মচারী নিয়োগ করা হতো, এদের ম্যান্ডারিন বলা হতো। 64 নম্বর প্রশ্ন, চীনে কেন ম্যান্ডারিন প্রথার প্রচলন ঘটে? এরা উত্তর দেখো, প্রাচীন চীনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা আমলারা অনেক সময় সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিত, তাই এই আমলাতন্ত্রের পরিবর্তে চীনা সম্রাট ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটান। 65 নম্বর প্রশ্ন, ইক্তা শব্দের অর্থ কী? এর উত্তর হচ্ছে ইক্তা শব্দের অর্থ হলো এক অংশ। 66 নম্বর প্রশ্ন, কে মনসবদারি প্রথা চালু করেন? উত্তর হচ্ছে মুঘল সম্রাট আকবর 1577 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেছিলেন।
67 নম্বর প্রশ্ন, মনসব শব্দের অর্থ কী? এর উত্তর হচ্ছে পদমর্যাদা। 68 নম্বর প্রশ্ন, দাস অর্থনীতি কাকে বলে? এটা উত্তর হচ্ছে প্রাচীন রোমান, মিশরীয় ও ভারতীয় সভ্যতায় কৃতদাস প্রথা একটি সুনির্দিষ্ট কাঠামো লাভ করেছিল। এই সমস্ত অর্থনীতিতে কৃতদাস প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা এই অর্থনীতি দাস অর্থনীতি নামে পরিচিত। পরের প্রশ্ন অর্থাৎ 69 নম্বর প্রশ্ন, স্পার্টাকাস কে ছিলেন? উত্তর দেখো, স্পার্টাকাস ছিলেন রোমের একজন কৃতদাস ও গ্ল্যাডিয়েটর। তিনি রোমের বিরুদ্ধে সংগঠিত দাস বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 70 নম্বর প্রশ্ন, রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় কী ছিল? এর উত্তর হচ্ছে গ্ল্যাডিয়েটরের লড়াই। এই লড়াইটা ছিল হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে হতো। পরের প্রশ্ন, ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? সেগুলি কি কি? উত্তর, 5টি শ্রেণীতে বিভক্ত ছিল। এগুলো হলো রাজা, ডিউক ও আর্ল, ব্যারন, নাইট, ভ্যাসাল। এই 5টা শ্রেণীতে বিভক্ত ছিল। 72 নম্বর প্রশ্ন, ভ্যাসাল বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হতো। 73 নম্বর প্রশ্ন, ফিফ বলতে কি বোঝো? উত্তর হচ্ছে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় একটি বিশেষ অনুষ্ঠানে নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্য শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্ত প্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমিদান করত। এই জমিদানকে ফিফ বলা হতো। পরের প্রশ্ন, করভি কি ছিল? দরিদ্র কৃষক সপ্তাহে কয়েকদিন ভূস্বামীর জমিতে বিনা পারিশ্রমে বেকার খাটতে বাধ্য হতো। এই শ্রমকে করভি বলা হতো। পরের প্রশ্ন, ম্যানর বলতে কি বোঝো? মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায়, এটা সামন্ততান্ত্রিক হবে, মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। এই গ্রামগুলিকে ম্যানর বলা হতো। পরের প্রশ্ন, ট্যাপেস্ট্রি কি? এর উত্তর হচ্ছে ম্যানর হাউসে প্রাসাদের দেয়ালে নানা ধরনের কারুকার্যময় ভারী কাপড়ের পর্দা ঝোলানো থাকতো। একে ট্যাপেস্ট্রি বলা হতো। 77 নম্বর প্রশ্ন, ট্রুবাদুর কাদের বলা হতো? উত্তর দেখো, মধ্যযুগের নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনী ইউরোপে একদল চারণ কবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে জমিদার ও কৃষকদের বাসস্থানে গিয়ে গেয়ে শোনাতেন। এই সকল চরণ কবিরা, এটা চারণ হবে, এইসব চারণ কবিরা দক্ষিণ ফ্রান্সে ট্রুবাদুর নামে পরিচিত। পরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে কাদের নাইট বলা হতো? এর উত্তর দেখো, ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চ বংশীয় যোদ্ধাদের নিয়ে সামন্ত প্রভুর জন্য প্রতিরক্ষা বাহিনী গঠিত হতো। এই যোদ্ধারা নাইট নামে পরিচিত ছিল। 21 বছর বয়সে একজন যুবক নাইট হিসেবে গণ্য হতে পারত। 79 নম্বর প্রশ্ন, মিনে সিঙ্গার কাদের বলা হতো? উত্তর দেখো, ইউরোপে একদল চারণ কবি মধ্যযুগের নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনী গ্রাম ও শহরে বিভিন্ন স্থানে ভ্রমণ করে গেয়ে শোনাতেন। এই সমস্ত চারণ কবিরা জার্মানিতে মিনে সিঙ্গার নামে পরিচিত ছিল। 80 নম্বর প্রশ্ন, অগ্রহার প্রথা বলতে কি বোঝো? অগ্রহার জমি ব্যবস্থা কি? এর উত্তর হচ্ছে
ভারতে খ্রিস্টীয় 3য় শতকের পরে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করার প্রথা চালু হয়। এই প্রথা অগ্রহার নামে পরিচিত। 81 নম্বর প্রশ্ন, নিগম কাকে বলে? এর উত্তর দেখো, কৃষির অগ্রগতির সঙ্গে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতের বিভিন্ন কারিগরি শিল্পের ও অন্যান্য পেশার বিকাশ ঘটতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগররা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর বা বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত। পরের প্রশ্ন, গিল্ড কী ছিল? মধ্যযুগের ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণী নিজেদের স্বার্থে আলাদা আলাদা সংগঠন গড়ে তুলত। এই সংগঠনগুলির নাম ছিল গিল্ড। সাধারণত বিভিন্ন বণিক ও কারিগররা এই বাণিজ্য বা শিল্পে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে এক একটি গিল্ড গড়ে তুলত। পরের প্রশ্ন, গিল্ডের প্রধান কাজ কী ছিল? উত্তর দেখো, মধ্যযুগের ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণীর স্বার্থ রক্ষাই ছিল গিল্ডের প্রধান কাজ। সাধারণত বিভিন্ন বণিক ও কারিগররা একই বাণিজ্যে বা শিল্পে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে এক একটি গিল্ড গড়ে তুলত। পরের প্রশ্ন, রেশম পথ কি? উত্তর দেখো, মৌর্য উত্তর যুগে যে স্থলপথটি ধরে পশ্চিম রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতের রেশম বাণিজ্য চলত, সেই পথ রেশম পথ বা সিল্ক রুট নামে পরিচিত। 85 নম্বর প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে ভারত রোমান বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। উত্তর দেখো, এই বাণিজ্যের দ্বারা ভারতীয় মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, দামি কাঠ, মুসলিম, রেশম প্রভৃতি রোমে রপ্তানি করা হতো। পরের প্রশ্ন, গুপ্ত যুগের শেষ ভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় করো। এর উত্তর হচ্ছে, গুপ্ত যুগের শেষ ভাগে সামন্ততান্ত্রিক প্রবণতার উদ্ভব ছিল নগরগুলির অবক্ষয়ের অন্যতম একটি প্রধান কারণ। পরের প্রশ্ন, হেল্ট কারা ছিল? উত্তর হচ্ছে, প্রাচীন গ্রিসের স্পার্টায় কৃতদাসদের হেল্ট বলা হতো। এরা ছিল স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত শোষিত শ্রেণী। কৃষিকাজ ও সামরিক দায়িত্ব পালন ছাড়াও এদের রাষ্ট্রের বিভিন্ন কাজে লাগানো হতো। 88 প্রশ্ন, মেটিক কাদের বলা হতো? এর উত্তর হচ্ছে, প্রাচীন গ্রিসের এথেন্স নামে অন্যতম পলিস বা নগর রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের মেটিক বলা হতো। 89 নম্বর প্রশ্ন, শক কারা? ভারতের প্রথম শক রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে, শক ছিল প্রাচীনকালে মধ্য এশিয়ার একটি অশ্বারোহী যাযাবর জনগোষ্ঠী, যারা বিভিন্ন সময়ে ভারত আক্রমণ করে এবং পশ্চিম ভারতের কিছু অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। আর কি বলছে, শকদের প্রথম রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে, মোয়েস বা মক ছিলেন ভারতের প্রথম শক রাজা। 90 নম্বর প্রশ্ন, ভারতে হুন আক্রমণ কবে হয়? এদের নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে, খ্রিস্টীয় 4র্থ শতকে ভারতীয় আক্রমণ ঘটে। নেতা ছিলেন তোরমান ও তার পুত্র মিহিরকুল। 91 প্রশ্ন, ব্রাত কারা? এর উত্তর হবে, ব্রাত হলো ভারতের একটি প্রাচীন জনগোষ্ঠী। ব্রত থেকে ব্রাত কথাটি এসেছে, যার অর্থ হল পতিত বা বিধি বিরোধী গোষ্ঠী। ব্রাত জনগোষ্ঠীর মানুষ প্রাকৃত ভাষায় কথা বলতো। পশুপালন ও যাযাবর জীবনকে তারা জীবিকা হিসেবে গ্রহণ করে। 92 নম্বর প্রশ্ন, পঞ্চম জাতি কারা? এটা হচ্ছে, বৈদিক সমাজের 4টি বর্ণের বাইরের অবস্থানকারী মুচি, মেথর ও অন্যান্য নিম্ন পেশায় নিযুক্ত মানুষদের পঞ্চম জাতি বলা হতো। 93 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে দ্বিজ নামে কারা পরিচিত ছিল? এর উত্তর হচ্ছে, দ্বিজ কথার অর্থ হলো দুইবার জন্মগ্রহণ করেছেন যে।
প্রাচীন ভারতের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা দ্বিজ নামে পরিচিত ছিল। এরা উপবীত ধারণ করতেন এবং উপবীত ধারণের সময় এই সংস্কারকে দ্বিতীয় জন্ম বলে মনে করা হতো, এই জন্যই তারা দ্বিজ নামে পরিচিত। 94 নম্বর প্রশ্ন, পতিত ক্ষত্রিয় কাদের বলা হতো? উত্তর হচ্ছে মৌর্য পরবর্তী যুগ থেকে ভারতে আগত বহিরাগত ব্যাকট্রিয় গ্রিক, শক, কুষাণ প্রভৃতি অনার্য জাতিগুলি ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত। 95 নম্বর প্রশ্ন, ব্রাত ক্ষত্রিয় কাদের বলে? বৈদিক যুগে আর্যদের চতুর্বর্ণ ব্যবস্থার বাইরে শৈব ধর্মের অনুগামী এবং পশুপালক একটি জনগোষ্ঠী অস্তিত্ব ছিল, এরা ব্রাত ক্ষত্রিয় নামে পরিচিত। পরের প্রশ্ন, অগ্নিকুল তত্ত্বটি প্রবক্তাকে? এরা উত্তর হচ্ছে চাঁদ বড়দাই। 97 নম্বর প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের নাম লেখো। উত্তর হচ্ছে 1 নম্বর অগ্নিকুল তত্ত্ব, 2 নম্বর আর্য জাতি তত্ত্ব। 58 নম্বর প্রশ্ন, অনুলোম বিবাহ কাকে বলে? উত্তর হচ্ছে মৌর্য পরবর্তী যুগের উচ্চ বর্ণের পুরুষ ও নিম্ন বর্ণের নারীর মধ্যে সংঘটিত বিবাহকে অনুলোম বিবাহ বলে। 99 নম্বর প্রশ্ন, স্ত্রীধন বলতে কি বোঝো? উত্তর হচ্ছে প্রাচীন ভারতের পিতৃতান্ত্রিক সমাজে নারীকে সম্পত্তি রাখার যে অধিকার দেওয়া হয়েছিল তার নাম স্ত্রীধন। 100 নম্বর প্রশ্ন, মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন? উত্তর হবে নেফারতিতি। 101 নম্বর প্রশ্ন, অপরসায়ন বিদ্যা কি বা অ্যালকেমি বলতে কি বোঝো? এটা উত্তর হচ্ছে প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরোপের যুক্তি ও আধুনিক বিজ্ঞান নির্ভরতাহীন যে রসায়ন বিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা অপরসায়ন বিদ্যা বা অ্যালকেমি নামে পরিচিত। 102 নম্বর প্রশ্ন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন দেশের লোক ছিলেন? এর উত্তর হচ্ছে কোপার্নিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। কোপার্নিকাস পোল্যান্ডের মানুষ ছিলেন। পরের প্রশ্ন, কোপার্নিকাস কে ছিলেন? এর উত্তর হচ্ছে পোল্যান্ডের অধিবাসী কোপার্নিকাস ছিলেন সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ড মতবাদের প্রধান আধুনিক প্রবক্তা। তিনি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। পরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়? এটা উত্তর হচ্ছে গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। গ্যালিলিও প্রথম টেলিস্কোপ তৈরি করে বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার করেন, আলোর গতিবেগ নির্ণয় করেন, গতিবেগ বল প্রভৃতি ধারণাকে অধিকতর স্পষ্ট করে ধারণাতে যথার্থতা আনেন, তাই তাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। 155 প্রশ্ন, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বোঝো? এটা উত্তর হচ্ছে আধুনিককালে কোপার্নিকাস, ব্রুনো, গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত। 106 নম্বর প্রশ্ন, টু নিউ সায়েন্স গ্রন্থটির রচয়িতাকে? এটা উত্তর হবে গ্যালিলিও। 107 নম্বর প্রশ্ন, অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? এটা উত্তর হচ্ছে নিউটন। 108 নম্বর প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি কোন যানের পরিকল্পনা করেছিলেন? এটা উত্তর হচ্ছে উড়তে সক্ষম এক যন্ত্রের পরিকল্পনা ও মডেল তৈরি করেছিলেন, যার অনুকরণে বর্তমানকালের উড়োজাহাজ তৈরি হয়েছে। 109 নম্বর প্রশ্ন, প্রথম কবে কোথায় বারুদের আবিষ্কার হয়? এটা উত্তর হবে খ্রিস্টীয় 9ম শতকে প্রথম চীনে বারুদের আবিষ্কার হয়। এটা ভারতে যে এটা হবে বারুদ। খ্রিস্টীয় 9ম শতকে প্রথম চীনে বারুদের আবিষ্কার হয়। 110 নম্বর প্রশ্ন, আতস কাচকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে রজার বেকন। 111 নম্বর প্রশ্ন, আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন? উত্তর জোহানেস গুটেনবার্গ। 112 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে বাইবেল। 113 নম্বর প্রশ্ন, জাইলোগ্রাফি কি?
উত্তর হচ্ছে খ্রিস্টীয় অষ্টম শতকে চীন দেশে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণের পদ্ধতি জাইলোগ্রাফি নামে পরিচিত। 114 নম্বর প্রশ্ন, পার্চমেন্ট কি? এটা উত্তর হচ্ছে পাতলা এক ধরনের পশুর চামড়া যা কাগজ আবিষ্কারের পূর্বে বই ছাপার কাজে ব্যবহার করা হতো। 115 নম্বর প্রশ্ন, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কি বোঝো অথবা নতুন বিশ্ব বলতে কি বোঝায়? উত্তর দেখো, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বোঝাতো। স্পেনের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। 1503 খ্রিস্টাব্দে আমেরিকা ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন নতুন বিশ্ব। 116 নম্বর প্রশ্ন, নাবিক হেনরি কে ছিলেন? উত্তর, নাবিক হেনরি ছিলেন পর্তুগিজ নাবিক প্রিন্স হেনরি বা রাজকুমার হেনরি। তার আসল নাম ছিল ইনফ্যান্টি হেনরি। তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চল অভিযান চালান। 117 নম্বর প্রশ্ন, রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত? উত্তর দেখো, সামুদ্রিক অভিযানের অন্যতম পথিকৃৎ পর্তুগালের রাজকুমার হেনরি দক্ষিণ সমুদ্র, আফ্রিকার উপকূল প্রভৃতি অঞ্চলে অভিযান চালান এবং বিভিন্ন নতুন অঞ্চল আবিষ্কার করেন। এর জন্য তিনি নাবিক নামে পরিচিত। 118 নম্বর প্রশ্ন, চুম্বক সূচ কী কাজে ব্যবহৃত হতো? এর উত্তর হচ্ছে কম্পাসের দিক নির্ণয় করতে। 119 নম্বর প্রশ্ন, কে কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। 120 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে ব্রাজিল আবিষ্কার করেন? উত্তর হচ্ছে 1500 খ্রিস্টাব্দে। 1500 খ্রিস্টাব্দে নাবিক পর্তুগিজ নাবিক 1500 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল ব্রাজিল আবিষ্কার করেন। পরের প্রশ্ন 121 নম্বর প্রশ্ন, কলম্বাস কবে সমুদ্র যাত্রা করেন? উত্তর হচ্ছে 1892 খ্রিস্টাব্দে কলম্বাস সমুদ্র যাত্রা করেন। 122 নম্বর প্রশ্ন, আমেরিকা ভেসপুচি কে ছিলেন? উত্তর, ইতালির নাবিক ছিলেন। তিনি 1503 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশের নতুন নামকরণ করেন নতুন বিশ্ব। 123 নম্বর প্রশ্ন, ম্যাগেলান কেন বিখ্যাত? উত্তর হচ্ছে পর্তুগালের একজন বিখ্যাত নাবিক ছিলেন ফার্দিনান্দ ম্যাগেলান। তিনি সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন। এছাড়া তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জের আবিষ্কর্তা হিসাবে ও বিখ্যাত হয়ে আছেন। 124 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন? উত্তর, ফার্দিনান্দ ম্যাগেলান। তোমাদের এসিকিউ প্রশ্ন অনেকগুলো হলো, এর চেয়ে কম দেওয়া গেল না, কারণ তোমাদের ইতিহাস বইটা দেখবে কতগুলো অধ্যায়, প্রতিটা অধ্যায় যে 4-5টা করে প্রশ্ন করা থাকে, কতগুলো অধ্যায় হচ্ছে দেখো। তোমাদের এই প্রশ্নগুলো পড়তেই হবে, এইগুলো কিন্তু একটা তোমরা বাদ দেবে না। এই প্রশ্নগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়ো, দেখো কমন পেয়ে যাবে। আজ এই পর্যন্তই থাক, তোমরা ভালো করে পড়ো, তোমার পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা করি।